নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়, মহামারী এইগুলো যখনই আসে, ভারতের বেশ কিছু কোম্পানি, ব্যবসা বাণিজ্য যারা করে এবং যে সমস্ত মানুষ এর সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকেই চায় এই সময় একটা বিশাল বড় একটা সুবর্ণ সুযোগ, মোটা টাকা কামানো, মুনাফা কামানো বা লাভ কামানো। আপনি চিন্তা করুন, যখনই যে কোনো দেশের সঙ্গে যুদ্ধ হয়েছে, তার সঙ্গে ভারতের কোনো লেনদেন নেই। এখানে খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে দিচ্ছে, সর্ষের তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, চালের দাম, আটার দাম। উদাহরণ কি না, ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে। উদাহরণ কি, মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে। উদাহরণ কি, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ হচ্ছে। মানে কিছু একটা বাহানা চাই কালোবাজারি করা বা আপনার জিনিসের দাম বাড়ানো। এটা একটা স্বভাবসিদ্ধ বৈশিষ্ট্য হয়ে গেছে আমাদের ভারতবর্ষে। ঠিক সেই রকমই আমাদের ভারতবর্ষে, আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে আমাদের বঙ্গ সন্তান এমন একজন ছিলেন, যিনি শুধু কোম্পানি খুলেছিলেন, ব্যবসা করেছিলেন তা নয়, ব্যবসায়িক মানসিকতায় যে উনি ব্যবসা করতেন তা নয়, উনি জনসমাজের মানব কল্যাণের জন্য উনি কিন্তু এই ব্যবসা করেছিলেন এবং তিনি আজ পৃথিবী বিখ্যাত এবং আমাদের ভারতের শুধু নয়, আমাদের বঙ্গবাসী হিসাবে, আমরা বাঙালি হিসাবে গর্ব অনুভব করি। উনি হচ্ছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে ভারতের ফাদার অফ মেডিসিন বলা হয় এবং উনি একটা বিখ্যাত বই লিখে গেছিলেন, এ হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি। যত বই আছে তার মধ্যে এই বই সবথেকে অন্যতম ভারতের ইতিহাসে এবং বিশেষ করে মেডিসিন ইন্ডাস্ট্রিতে। প্রফুল্লচন্দ্রের এই লেখা বই খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই বিখ্যাত। এই প্রফুল্লচন্দ্র রায় 1901 সালে বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস কোম্পানি খুলেছিলেন কলকাতাতে, আমাদের পশ্চিমবঙ্গে। উনি যে ব্যবসায়িক বৃদ্ধি বা ব্যবসায়িক মনোপ্রবৃত্তি নিয়ে যে ব্যবসাটা খুলেছিলেন তা কিন্তু নয়। উনি একজন যথেষ্ট রিসার্চার ছিলেন, যথেষ্ট রিসার্চ করতেন এবং প্রচুর ফর্মুলা এরকম আবিষ্কার করেছিলেন যা জীবনদায়ী এবং সারা পৃথিবীর সমস্ত ওষুধ কোম্পানির কাছে এক মহামূল্যবান সম্পদ ছাড়া আর কিছুই হতে পারে না। এই বেঙ্গল কেমিক্যালস খুব সস্তায় ওষুধ উৎপাদন করতেন, যাদের মধ্যে বিখ্যাত কিছু ওষুধ খুবই বিখ্যাত হয়েছিল বেঙ্গল কেমিক্যালস এবং ফার্মাসিউটিক্যালসে। সেটা হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন সালফেট এবং চোট আঘাতের জন্য আয়োডিন টিংচার, নার্ভাস সিস্টেমের ওষুধ পটাশিয়াম ব্রোমাইড এবং বোরিক অ্যাসিডের মতো বিখ্যাত। সবথেকে বড় জিনিস যেটা আমরা ঘরে ঘরে ব্যবহার করি, ন্যাপথলিন। এই বেঙ্গল কেমিক্যালসের ন্যাপথলিন সবথেকে বিখ্যাত। এই যে খুব কম দামের মধ্যে, সস্তার মধ্যে এত জীবনদায়ী ওষুধ সারা পৃথিবীর কোনো ওষুধ কোম্পানি কিন্তু তৈরি করে না। উনি শুধু প্রফিট বা মুনাফা লাভের জন্য কিন্তু এই ব্যবসা করতেন না। উনি সবসময় চাইতেন যেন জনহিতকর, মানব কল্যাণের কাজে লাগে সেরকম ওষুধ তৈরি করা এবং সবারই যাতে কাজে লাগে এবং সবাই যাতে জীবন ফিরে পায় সেরকম জীবনদায়ী ওষুধ উনি কিন্তু তৈরি করতেন। প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়েছিল তখন ঠিক সেই সময়ে আরো একটা রোগের প্রকোপ বেড়ে গেছিল, স্প্যানিশ ফ্লু, এবং সেটা কোভিডের মতন মহামারী ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। এই বেঙ্গল কেমিক্যালসের প্রফুল্লচন্দ্র রায়ের তৈরি ওষুধ সেখানে কিন্তু কাজে লেগেছিল এবং প্রচুর মানুষ, কোটি কোটি মানুষের জীবন ফিরে পেয়েছিল এবং খুব সস্তায় সেখানে ওষুধ বিক্রি করেছিলেন, দান করেছিলেন, বিশেষ করে মানব সমাজের উন্নতির কাজে লাগিয়েছিলেন। উনি কিন্তু তখন একবারও ভাবেননি যে আমি এখানে মুনাফা কামাবো। চাইলে কিন্তু প্রচুর টাকা উনি কামিয়ে নিতে পারতেন এবং পৃথিবীর যত বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে আজ বেঙ্গল কেমিক্যালস তাদের থেকেও অনেক বড় মাপের হয়ে উঠতে পারত, কিন্তু তিনি সেই কাজটি করেননি।
প্রফুল্লচন্দ্র রায়ের যে বিখ্যাত ফর্মুলা, কেমিক্যাল ফর্মুলা, উনি বিশ্বের সমস্ত সংবাদপত্রে ছাপিয়ে দিতেন এবং উনি বলতেন যে এই ফর্মুলা দেখে কেউ যদি কোনো ওষুধ তৈরি করতে পারে, কোনো জীবনদায়ী ওষুধ তৈরি করতে পারে, কিন্তু করুক। উনি কিন্তু পেটেন্ট নেননি, চাইলে পেটেন্ট নিতে পারতেন, কিন্তু উনি মানব কল্যাণের জন্য এই সমস্ত ফর্মুলা এবং ওষুধ উনি বিলিয়ে গেছেন। সেই ফর্মুলা নিয়ে বহু কোম্পানি রিসার্চ করে অনেক নানান ধরনের সাবস্টিটিউট মেডিসিন তারা তৈরি করেছে। প্রফুল্লচন্দ্র রায় বলতেন যে বিজ্ঞান কোনোদিন ব্যক্তিগত সম্পদ হতে পারে না, বিজ্ঞান মানব কল্যাণের জন্য হওয়া উচিত, জনসেবার জন্য হওয়া উচিত, যাতে সবারই কাজে লাগে। আজকে চিন্তা করুন, পৃথিবীতে যত মেডিসিন কোম্পানি আছে, বিশেষ করে এখন দবদবা আমেরিকা এবং ইউরোপের। আমেরিকার যত বড় বড় কোম্পানি আছে, যেমন অ্যান্ড্রু হিগিন্স, হেনরি কাইজার, জার্মানি ক্রুপ ফ্যামিলি, ফ্রান্সের সিডার ক্রুসেট, এদের মতো উনি কিন্তু ছিলেন না। এনারা কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে প্রচুর মুনাফা কামিয়েছে, প্রচুর ওষুধ বিক্রি করেছে। আজকে তারা বিলিয়নিয়ার, পৃথিবী বিখ্যাত, তারা ধনী। সেরকম ধনী কিন্তু প্রফুল্লচন্দ্র রায় হতে পারতেন, কিন্তু উনি সেই দিকে যাননি। আজকে ভারতের যত ব্যবসায়ী, যত বাণিজ্যিক সংগঠন আছে, যত কোম্পানি আছে, তারা বহিরাগত বাইরের দেশ আছে, তাদেরকে নকল করতে উঠে পড়ে লেগে গেছে। তারা যেভাবে মুনাফা কামাচ্ছে, তারা যেভাবে লুঠতরাজ শুরু করেছে, ভারতের বড় বড় কোম্পানিগুলো ঠিক সেই পথের অনুসারী। ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে সারা পৃথিবী বেশিরভাগই মানুষ তারা প্রফিট ছাড়া কিচ্ছু বোঝে না। তারা মানব ধর্ম সম্পর্কে তাদের বিন্দুমাত্র চিন্তা ভাবনা নেই। তারা শুধুই চায় যে প্রফিট, মুনাফা লাভ কি করে করা যাবে এবং অসহায়তার সুযোগ কিভাবে নেওয়া যাবে। যদি আপনি প্রফিট বা যদি সহায়তা চান, হয় আপনাকে বেশি মূল্য দিতে হবে, নতবা আপনাকে খ্রিস্টান ধর্মে কনভার্ট হতে হবে, খ্রিস্টান ধর্ম অবলম্বী হতে হবে, তবেই আপনি তাদের সহযোগিতা পাবেন, নচেত আপনি কিন্তু পাবেন না। যেটা আমাদের ভারতবর্ষের প্রাচীন ইতিহাস, প্রাচীন সভ্যতা শিখিয়ে এসেছে জনকল্যাণ। এখানে আমরা খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, ঈসাই কিছুই দেখি না। আমরা মানুষ চিনি। আমাদের সভ্যতা, আমাদের ধর্ম শুধু মানুষ ধর্মই শিখে গেছে। যখন মানুষ বিপদে পড়ে, মহামারীতে, প্রাকৃতিক দুর্যোগে বা যুদ্ধ, এরকম পরিস্থিতিতে আমাদের ভারতের সনাতন ধর্মী বিভিন্ন সংগঠন আছে, তারা কিন্তু ছুটে যায়। যেমন ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন এবং এরকম ধরনের প্রচুর সংগঠন আছে, সেগুলো কিন্তু মানব কল্যাণ বা জনসেবায় নিযুক্ত হয়ে পড়ে। প্রফুল্লচন্দ্র রায় যদি মনে করতেন উনি অ্যান্ড্রু হিগিন্সের মতো বা ফাইজার, মডার্না কোম্পানির মতো কিন্তু প্রফিট কামিয়ে ঘরে তুলতে পারতেন, বা উনি ভারতের সেরা, উনি একজন ব্যবসায়ী এবং বেঙ্গল কেমিক্যালস একটি খুব বড় প্রতিষ্ঠান হতে পারত। ভারতের যত মেডিসিন কোম্পানি আছে, যেগুলো বিদেশে রপ্তানি করে বা বিদেশের মার্কেটে এখন তারা প্রভুত্ব করছে, এই রাস্তা কিন্তু প্রফুল্লচন্দ্র রায় তৈরি করে দিয়েছিলেন। উনি কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রফুল্লচন্দ্র রায়। তার কারণ ভারতের অন্যান্য কোম্পানিকে কেউ চিনত না। প্রফুল্লচন্দ্র রায়ের হাত ধরেই কিন্তু ভারতের যত মেডিসিন কোম্পানি আছে বা ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে, আজকে পৃথিবীর বুকে যারা মার্কেটিং করছে, একমাত্র প্রফুল্লচন্দ্র রায় হচ্ছে ওনাদের ফাদার, ওনাদের জনক। ঠিক কোভিড-19 কথা চিন্তা করুন। কোভিড-19 যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল, সবার আগে ফাইজার এবং মডার্না, আমেরিকার বড় বড় কোম্পানি দুটি, তারা কিন্তু প্রচুর টাকা ইনকাম করেছে, তারা কিন্তু বিলিয়নিয়ার হয়ে গেছে। কিন্তু সেই কোভিডের ভ্যাকসিন ভারতেও তৈরি হয়েছে। ভারত শুধু যে নিজের দেশের নাগরিকদেরকে ফ্রিতে ভ্যাকসিন দিয়েছে তা নয়, পৃথিবীর যত গরিব দেশ আছে সেই গরিব দেশগুলোতেও ভ্যাকসিন সাপ্লাই করেছে কম পয়সাতে বা কোথাও ফ্রিতে দিয়েছে এই ভারতবর্ষ। কারণ ভারতবর্ষের কালচার, ভারতবর্ষের সংস্কৃতি, আমাদের সে প্রাচীন সভ্যতা সংস্কৃতি এখনো ধারক এবং বাহক। মানুষের
কাজে লাগবে এরকম কাজই কিন্তু ভারতের সভ্যতা শিখিয়ে এসেছে এবং সেই জিনিস আজও কিন্তু অনুসরণ করে চলেছে। তা সত্ত্বেও ভারতের যে সমস্ত বাণিজ্যিক সংগঠন আছে, যে সমস্ত বাণিজ্যিক কোম্পানিগুলি আছে, তারা ইউরোপ আমেরিকার কোম্পানিদেরকে অনুসরণ করে আজ ঠিক সেই পথেই তারা হাঁটছে। চিন্তা করুন, ইরান এবং ইসরায়েলে যে যুদ্ধ হচ্ছে, মাত্র কয়েকদিনের জন্য প্রাকৃতিক গ্যাস এবং তেল সেখান থেকে আসতে পারেনি। ভারতের যত কোম্পানি আছে তারা একটা কৃত্রিম অভাব সৃষ্টি করে দিচ্ছে এবং কালোবাজারি শুরু করে ফেলেছিল। যদি সময় মতো সেন্ট্রাল গভর্নমেন্ট 1955 সালের যে কালোবাজারি আইন লাগু না করতেন, আমার মনে হয় ভারতবর্ষে আজকে হাহাকার সৃষ্টি হয়ে যেত। যা কিনা ইরানে হচ্ছে তার থেকেও বেশি ভারতে সেরকম এমন একটা বাতাবরণ তৈরি করে দিত যে যুদ্ধ ভাব এবং পকেট থেকে এমন টাকা পয়সা বের করে নিত সেই সমস্ত ব্যবসায়ীরা। এখনো সেই জিনিসটা কিন্তু চলে যাচ্ছে। রিলায়েন্সের মতন এত বড় একটা কোম্পানি, যার স্টক থাকে 1-2 বছরের মতন স্টক থাকে, তারপরও সে পলিমারের দাম এতখানি বৃদ্ধি করে দিয়েছে এই ইরান ইসরায়েলের যুদ্ধের জন্য। এই রিলায়েন্সকে দেখে দেখে ছোট ছোট এরকম প্রচুর কোম্পানি আছে, তারা খাদ্যদ্রব্য জিনিস বিশেষ করে ভোজ্য তেল এবং আটা বা অন্যান্য সমস্ত সামগ্রী ধীরে ধীরে দাম বাড়াতে শুরু করে দিয়েছিল বা দিয়েছে। এইভাবে ভারতের যত কালোবাজারি মার্কেট আছে, ব্যবসায়িকরা আছে, তারা এই সুযোগ নিতে চায়। এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ যদি হয়ে যায়, মহামারী হয়ে যায়, সেই মানুষের পাশে না দাঁড়ানোর থেকে তারা সেই সময় প্রফিট কিভাবে করব, প্রফিট কিভাবে, মুনাফা কিভাবে কামাবো, সেই চিন্তায় তারা লিপ্ত হয়ে পড়ে এবং মুহুর্মুহু তারা দাম বাড়িয়ে জিনিসকে স্টক করে রেখে অভাব সৃষ্টি করে, মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করে, ঝুট ঝামেলা লাগিয়ে তারা কিন্তু যেন তেন প্রকারে লাভ কামাতে থাকে। তাহলে এই যে প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ বা মহামারী আসলে মানুষ যে মানুষের উপকারে লাগবে, মানুষের সাহায্য আসবে, সেটা না করে যে সমস্ত স্টকিস্ট আছে, ডিলার আছে, যে সমস্ত কোম্পানি আছে, তারা প্রতিনিয়ত মুনাফা কামানোর জন্য উঠে পড়ে লেগে পড়ে। তাহলে এই হচ্ছে এখন ভারতের বর্তমান কালচার, যা খ্রিস্টান ধর্ম বা খ্রিস্ট অবলম্বী দেশগুলোকে অনুসরণ করে চলছে। এর থেকে বিরত থাকতে হবে, প্রত্যেকটি মানুষকে সজাগ হতে হবে, প্রত্যেকটি মানুষকে সচেতন হওয়া দরকার আছে। নমস্কার। ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। ধন্যবাদ।